শ্রেয়ান শ্রেয়ান পাঠবনে একদম ছোটবেলা থেকে পড়েছে, আনন্দ পাঠশালা থেকেই পড়েছে, নাটক করেছে, অনেক কিছু করেছে, তারপর একটা দারুণ রেজাল্ট করেছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিক ইত্যাদি। কিন্তু তারপরে কি পড়াশোনা করেছে, কেনই বা করেছে, কি ইচ্ছে, এইসবগুলো ওর কাছে জানতে ইচ্ছে করছিল। আর ওর সবসময় একটু আমার কেন ভালো লাগে বেশি, ভালো তো সবাইকেই লাগে, ও একটু অন্যরকম করে দেখতে পারে মনে হয় অনেক কিছু। একবার ওর সঙ্গে বার্লিনে পাঠবনের দলের সঙ্গে গেছিলাম, সেখানে প্রচুর এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা, সব ছেলেমেয়েরা নানান রকম খাবার নিয়ে আসে, কত খাবে, নানান রকম মাংস, পাউরুটি, চিজ, দুধ, আর সবাই খুব খাচ্ছে দাচ্ছে। ও আমাকে চুপি চুপি একদিন বলছে, এত খাবার কেউ কিন্তু স্বাদে না। এই যে আমার মনে হলো একদম জার্মান সংস্কৃতি আর আমাদের বাঙালির বা ভারতীয় সংস্কৃতির মূল জায়গাটা, যে বৈভব প্রাচুর্য একদিকে আর সেই সঙ্গে ব্যক্তি স্বাধীনতা। আর আমাদের হয়তো উপকরণ সেই তুলনায় কম, কিন্তু ওই যে একটা আন্তরিকভাবে ভালোবেসে আদর করে খাওয়ানো, ওই যে একটা বিশেষ স্পর্শ, ওইটা যেন আমায় কেমন বুঝিয়ে দিল। চিরকালই বেশি তো ছেলেমেয়েদের কাছ থেকে শিখেছি, মাস্টারমশাইদের কাছ থেকে যা না শিখেছিলাম। তো এবার বল দেখি, তুই এখন কি করছিস? এই যে তুই পোস্ট ডক করতে যাবি, কোথায় যাবি? আমি যাব আমেরিকায়। আমেরিকার পূর্ব উপকূলে ইস্ট কোস্টে একটা শহর বস্টন, সেই বস্টন শহরে হার্ভার্ড মেডিকেল স্কুলে আমার পোস্ট ডকের কাজ। 2 বছর এখন থাকবি? আপাতত 2 বছর থাকবো। হ্যাঁ, তার আগে এবার কি করলি না করলি সেই গল্পটা একটু বল। তার আগের 12 বছর মানে আনন্দ পাঠশালা আর পাঠভবন, আর তার সঙ্গে কিছুটা শিক্ষা ভবনও, যদিও পাঠভবনের পুরো যে কি বলবো পুরো উত্তেজনা সেটা পুরোপুরি সঞ্চার শিক্ষা ভবনে হয় না, সেটা আমি খুব দেখে বুঝেছি পাঠভবনের। তবু এই যে একটা 15 বছর 16 বছরের একটা পুরো শান্তিনিকেতনের যে বিশ্বভারতীর যে অভিজ্ঞতা, সেইটার পরবর্তীকালের অভিজ্ঞতাটা অনেকটা আলাদা। যেটা ব্যাঙ্গালোরের মতো একটা শহর, ব্যাঙ্গালোরে আমি এখানে কেমিস্ট্রি পড়েছি, রসায়ন, আমার 3 বছর এইখানে স্নাতকের পর আমার বাকিটা হচ্ছে ব্যাঙ্গালোরের জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ। সেখানে আমি মাস্টার্স, স্নাতকোত্তর এবং পিএইচডি মানে আমার গবেষণার কাজ দুটোই করি। তো সেই কাজে করতে করতে সত্যি কথা বলতে যে উপলব্ধি বা অনুভূতিগুলো খুব শুরুর দিকগুলোই হয়, সেইগুলোকে আমরা মূলত তো দেখি একটা শৈশবের আঙ্গিকে, যে আমার যা 5 বছরে মনে হয়েছে সেটা যেমন নিষ্কলুষ, সেটায় কোনো করাপশন নেই, সেই রকমই একটা পুরো সেই 5-এর পরে আবার যদি 18-20 বছর চলে যাওয়া যায়, আবার যেটা 25-এ মনে হচ্ছে, সেই দুটো একটা বৃত্তের মতো। কেবল দুটোর উপলব্ধি হয়েছে 2 জায়গায়। তো সেই জায়গায় দাঁড়িয়েই শান্তিনিকেতনে দাঁড়িয়ে আমি যেইগুলোর উপলব্ধি বা যেই উপলব্ধি বলুন, যেই জানা, যেই অনুভূতি, সেইগুলোকে বারবার যেন রিএস্টাবলিশ করা, যে সেইগুলোকেই ওই ব্যাঙ্গালোরের, কারণ 5 বছর বা 7 বছরের যে আমার গবেষণা বা যে পিএইচডি কোর্স, সেই পিএইচডি কোর্সটার একটা বড় অংশ হচ্ছে সাবজেক্টটার ছাড়াও যে 5-7 বছর একটা পুরো কোনো একটা বিষয়কে নিয়ে রোজ মাথা ঘামানো প্রত্যেক দিন। কারণ সত্যি কথা বলতে প্রত্যেক দিনের কাজ হচ্ছে ব্যাগটা নাও, ব্যাগটা নিয়ে ল্যাবে যাও, ল্যাবে গিয়ে কাজ করো, চলে এসো। সেটা সেই ক্লাস 2-এও করেছি, আবার 26-27 বছর বয়সেও। তো ওই যে রোজ যে কেন আমি 7 বছর একই ল্যাবে যাব, কেন আমি রোজ এই কাজটা করব, সেইটা খুঁজে বার করা, যে ওই কেনটা, সেই কেনটা খুঁজে বার করার রাস্তাটা কোথাও গিয়ে ঘুরে ফিরে এসে আমার শান্তিনিকেতনের বা কোথাও গিয়ে আমার পাঠভবনের উপলব্ধিগুলোর মধ্যেই। না, তুই যে রসায়ন পড়বি, কেমিস্ট্রি, সেইটা তোর কোন সময় থেকে ভেবেছিস তুই? আচ্ছা, আমি রসায়ন পড়বো, তো একটু টেকনিক্যালি বললে আমার সাবজেক্টটা তো হচ্ছে বেসিক সায়েন্স, মানে প্রযুক্তিবিদ্যা নয়।
তো এবার প্রযুক্তিবিদ্যা আর বেসিক সায়েন্সের জায়গাটার একটা ডিফারেন্স হচ্ছে যে প্রযুক্তিবিদ্যার একটা খুব প্রয়োগ, ভীষণ প্রয়োগ, এবং তার একটা চাহিদা রয়েছে। হ্যাঁ, মানে চাকরির বাজারে সোজা কথা, মানে আমার মনে আছে তো অনেকে বলেছিলেন মাস্টারমশাই, মানে সহকর্মীদের মধ্যেও বা মানে যারা আর কি ভাবেন যে এত ভালো রেজাল্ট করলো, তারপরে ওই আইআইটি টাইআইটি না গিয়ে কোথায় এখন কি পড়তে চললো, এরকম একটা শুনেছিলাম। কিন্তু যাই হোক, সেটা তো আমার চিরকাল যেটা মনে হয় যে যার নিজের ইচ্ছে মতো পড়বে। সেই জন্যই তোকে জিজ্ঞেস করছি যে তুই যে কেমিস্ট্রি পড়বি বা কি পড়বি না পড়বি সেগুলো কি খুব সচেতনভাবে ভাবছিস কোন সময় থেকে আর কি? আচ্ছা, হ্যাঁ। তো আমার এই যে প্রযুক্তিবিদ্যার বা ইঞ্জিনিয়ারিংয়ের যে দিকটা, সেটা যে আমি খুব চাই না, সেটার জন্য দুই দিক হয়। একটা হচ্ছে আমি চাই না, আর কোথাও গিয়ে নিজেকেও মনে হতো, কারণ সব কিছুতে তো বেস্ট ফিট হওয়া যায় না। আমার নিজেকে জাজ করতে থাকলে, নিজেকে নিজের নিরীক্ষায় আমার মনে হতো যে আমি হয়তো এই জিনিসটার থেকে ওই জিনিসটা বেশি ভালোবাসি। ওই যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস, যে ওটার থেকে আমি অন্যটা বেশি ভালোবাসি, সেইটা আমার আসতে শুরু করে ওই দ্বাদশ, ক্লাস 12 ওই সময় থেকে। আমার যে এইটার থেকে ওইটা বেশি ভালোবাসি, কারণ করতে আমরা সবাই সব চাই। না, এই জন্য জিজ্ঞেস করছি। ধর আমাদের সময়, ধর আমি যে ভূগোল পড়লাম, সেটা ওই কে বন্ধুরা কে কি পড়ছে মানে কোনোদিন খুব সচেতন না, কিন্তু ভালো লাগতো ম্যাপ আঁকা আঁকি বা ইত্যাদি। লাইফ সায়েন্সও ভালো লাগতো, আচ্ছা ওর থেকে এইটা তবু সহজ। এরকম আমি বলছি যে আমাদের সময় যতটা আমরা একটা সুচিন্তিত সিদ্ধান্ত কেউ কি নিত না, কিন্তু নেবার সেই সংখ্যাটা হয়তো দু একজন থাকতো। কিন্তু তোদের সময়েও কি সেইটা ছিল? বুঝবার চেষ্টা করছি, কারণ ক্লাস 12-এ গিয়ে মোটামুটি একটা ভাবনা চিন্তা যে এরপর কি, তার আগে খুব একটা করেছিস বলে মনে হয় না। মানে না, সত্যি কথা বলতে 10টা আসলে একটা প্রথম পাবলিক এক্সাম, তো ক্লাস 10 অবধি মানুষের সমস্ত ভাবনা চিন্তা থেকে আমি 10-এ কি করব। মূলত আমি যে সার্কেল, আমি যে মানে সামাজিক ক্ষেত্রটায় বড় হয়েছি, সেখানে আমি দেখেছি বিশেষত তাই যে আমি দশম শ্রেণীতে আমার পরীক্ষাটায় কি হবে, মাধ্যমিকে বা স্কুল সার্টিফিকেট আমার কি হবে। ওইটা পেরোনোর পর যেই 11-এর ক্লাসটা শুরু হয় জুন মাসে, তখন একটা হচ্ছে যে এবার আমি কি করব। কারণ 2 থেকে 10-এর যে 8 বছরের একটা নারিশমেন্ট, 8 বছর ধরে কাউকে নার্চার করা, তারপর যেন একটা হঠাৎ করে 2 বছর, আর 2 বছরটা পেরিয়ে গেলেই বলে না যে মাথার উপর ছাতা সরে যাওয়া, একদম সেরকম আমার মাথার উপর একটা ছাদ নেই। তো ওই সময়টা খুব, সত্যি বলতে আমি দেখেছি, আমার বন্ধু বান্ধবদের দেখেছি, নিজেও থেকে বুঝেছি যে সিদ্ধান্ত নেওয়াটা খুব দুরূহ হয়ে দাঁড়ায়, এবং সিদ্ধান্ত নিলেই সেই সঠিক সিদ্ধান্তে উপনীত হচ্ছি কি না, সেই সিদ্ধান্তটা সুদূর প্রসারী 10, 12, 11 বছরে আমি যখন কিছু পড়ছি বা চাকরি করছি, সেটা আসলে আমার ফলপ্রসূ হচ্ছে কিনা, এটার একটা ডাইকোটমি বা এটার একটা দ্বিধা বিভক্তি রয়েছে, যে হতেও পারে নাও হতে পারে। কিন্তু আমার মনে হয় জেনারেলি ক্লাস 11-এর শুরুটা বা ক্লাস 11-এর আর 10-এর মাঝের যে গ্যাপটা, ওই সময়টায় আমাদের একটা ভালো সময় পাওয়া যায় যে কি হতে পারে, আমি এটাই করব এই ভাবনাটার আগে কি আছে আমার করার জন্য, সেইটা জানা যায়। এখানে একটু জানার সুযোগ জানি না কম মনে হয়েছে আমার, তোরা বলতে পারবি আরো, হয়তো বলছি, কারণ এখন তো অনেক বেশি ওই ইন্টারনেট থেকে ইত্যাদি একটা হয়তো খবর পাস, জানি না আমি। কিন্তু এই অপশনগুলো জানাটা একটা খুব দরকার, যেটা কোথাও একটা হয়তো এইখানে অন্তত একটু ঠিক কম মনে হয়েছে আমার। কারণ আমরাই যারা ধর বড় হিসেবে বলছি তোদের থেকে, আমরা তো কিছুই এই জগৎটা সম্পর্কে জানি না প্রায়। স্কুলে যারা ছিলাম আর উচ্চশিক্ষা যারা ছিলেন, তারা হয়তো জানতেন বেশি, কিন্তু কতটা জানতেন বা কতটা খোঁজ খবর রাখতেন বা কতটা জরুরি ছিল রাখা, এইসব ব্যাপারগুলো সম্পর্কে আমি নিশ্চিত নই। ওই জন্য তোর অভিজ্ঞতাটা জানতে চাইছি আর কি। ঠিক ওইখানেই কোথাও গিয়ে দাঁড়িয়ে আমার মাঝে মাঝে মনে হয়, যারা একটা মনে হওয়া যে ওই স্নাতক স্তরের যারা রয়েছেন, সে ছাত্র হোক, শিক্ষক হোক, কিংবা যারা গবেষণা করছেন, তাদের সঙ্গে যদি ওই একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একদিন 1 ঘন্টা যে কি হচ্ছে চারিদিকে জানতে পারলে, এবার আমি কি করব করাটা অনেকটা সহজ হয়ে যায়। যেটা তোর কাছ থেকে অনেকে জানতে পেরেছে আমি শুনেছি, মানে কোন ক্ষেত্রে মানে গল্প ছলে যে কথায় কথায় তো কথা বাড়ে, তো একটা যে আমি কি করছি সেখান থেকে যে আমি যেটা করছি তার সাথে আর কি কি করা যায়, এরকম কথা। এবার সেটা আমার ক্ষেত্রেও তাই হয়েছে যে কোনো এক
দাদার কাছে দিদি হ্যাঁ কাছে, হ্যাঁ। দাদা দিদিদের কাছে যে আচ্ছা তুমি কোথায় আছো, কি করছো, তোমার বিষয় কি, হ্যাঁ, ওই সেইভাবেই একদম হয়েছে বা এখনো বোধহয় সেইভাবেই হয় বেশিরভাগটা। হ্যাঁ। সেইটা আমারও মনে হয়েছে কথাবার্তা শুনে সকলেরই। তো তুই যে যেখানে এই যে গবেষণা করলি, গবেষণার বিষয় কি স্পেসিফিক একটু বুঝিয়ে বলতে পারিস না? হ্যাঁ, আমি গবেষণার বিষয়টা হচ্ছে আমার গবেষণা, আমি যখন ঢুকি তো গবেষণায় ঢোকার, সত্যি কথা বলতে আবার ওই ফিরে যাই যে কি নিয়ে গবেষণা করব, সত্যি কথা বলতে আমি গবেষণার আমার বিষয় ছিল রসায়ন। তো সেই রসায়নের যে আমি এখন যা রসায়ন আমি করি, আমি এই পিএইচডির শেষে থিসিস জমা করে আমি যদি দেখি আমার ওই থিসিসের 10% হচ্ছে রসায়ন আর বাকি 90% জীববিদ্যা। তো এবার কিন্তু আমি খুব খুশি, আমাকে যদি বলে যে তুমি কি এই গবেষণাটাই আবার করবে, হ্যাঁ আমি সেটাই আবার করব, মানে সেই একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন, একটা তৃপ্তি আমার এসেছে কাজটা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন প্রথম ডিসাইড করি, প্রথম আমি একটা যে কি করব, সে জায়গায় দাঁড়িয়ে আমি সত্যি কাজটার বিষয়ে যে খুব জানতাম তা না, কিন্তু এইটুকু জানতাম যে আমি ওষুধ বানাতে চাই। ওইটা হচ্ছে আমার। এবার সেই ওষুধের স্ট্রাকচার কি হবে, তার রিয়াকশন বা বিক্রিয়াগুলি কি কি, সেটা মাথায় লাগাবে নাকি মুখে দেবে নাকি ত্বকের পরিচর্যা হবে, সেইটা আমি জানতাম না, কিন্তু এইটুকু জানতাম যে আমি ওষুধটা বানাতে চাই। একটা ব্রডার আউটসেটে একটা হিউম্যান ওয়েলফেয়ার, যেটা আমাদের সবার থাকে, আমাদের সবার একটা না না একদম ঠিক জায়গায় থাকে, আমি যেটাই করব সেটা কারোর একটা সকলে একদম দিতে চাই। এবার কাকে দিচ্ছি, কবে দিতে পারবো সেটা না, কিন্তু একটা পদক্ষেপ, তো একটা স্টেপ আহেড। তো ওইটাই আর কি আমার মানে চালনা শক্তি ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেইটাকে ভেবে আমি কাজটা শুরু করি। তো আমার কাজ মূলত হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ। অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ মানে আমাদের চারিদিকে যে জীবাণু রয়েছে, সে জীবাণু আমাদের পেটেও রয়েছে, ত্বকেও রয়েছে, আবার মাটিতেও রয়েছে। এবার সব জীবাণু ভালো হয় না, সব জীবাণু খারাপ হয় না। তো যে জীবাণু খারাপ হয় তাদের বলে প্যাথোজেনিক মাইক্রোব। খারাপ মানে মানুষের পক্ষে খারাপ। মানুষের পক্ষে খারাপ। তো তাদের নিজেদের ভালো হচ্ছে, কিন্তু তারা মানুষের পক্ষে খারাপ, মানুষকে তারা অসুস্থ করতে পারে। তো তাদের বলে হচ্ছে প্যাথোজেনিক মাইক্রোব। তো এবার এই প্যাথোজেন যারা, এই প্যাথোজেনিক মাইক্রোবদের বিরুদ্ধে কিছু ওষুধ তৈরি করা, সেটা ছিল আমার কাজ। তার সাথে সাথে এই যে আমাদের ধরুন বিভিন্ন, আমরা যে হসপিটালাইজড হয় অনেকে দেখবেন ক্যাথেটার দেওয়া হয়, একটা ক্যাথেটারাইজেশন হয়। তারপর হসপিটালে অনেক সময় বোন ইমপ্লান্টেশন হয় নিতে বা কোমরে। এইগুলোর পরে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক হচ্ছে জীবাণুনাশক, শরীরের ভেতরে জীবাণুনাশক। তো এবার এই এত সংখ্যায় অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে একটা নতুন জিনিস শুরু হয়েছে, যেটা নতুন না, 50 বছর ধরে চলেছে, বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। যে আমরা এত ওভার দ্য কাউন্টার, যে আমি টাকা দিচ্ছি, আমাকে ওই অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছি গলা ব্যথা। তো তাতে কি হচ্ছে, আসল যখন সেই জীবাণুটা আসছে, সেই জীবাণুটাকে আর ওই অ্যান্টিবায়োটিক মারতে পারছে না, কারণ ওই জীবাণুটার মধ্যে কোনো জেনেটিক চেঞ্জের জন্য সে এবার বুঝে গেছে যে এই অ্যান্টিবায়োটিকটা এসে আমাকে এখানে আঘাত করে, তাহলে এটাকে যদি আমি কোনোভাবে বদলে ফেলি, তাহলে সে এসে দেখবে কিছু নেই, সে শরীর থেকে বেরিয়ে যাবে, আমি নিজের মনে ঘুরে বেড়াবো। লুকোচুরি, একদম একদম লুকোচুরি। তো এবার লুকোচুরিটায় এরা এত এগিয়ে গেছে যে আমাদের এখন বলা হয় যে আগামী 30 বছরে আমরা যদি আর একটু সচেতন না হই, তাহলে বলা হয় প্রি অ্যান্টিবায়োটিক এরা। মানে যখন অ্যান্টিবায়োটিক ছিল না, ধরুন পেনিসিলিন ছিল না বা এগুলো ছিল না, তখন মানুষের যা অবস্থা ছিল তাতে হতে পারে। তো এবার আমার কাজ হচ্ছে সেইগুলো, যে আমি যদি কোনোভাবে এই যে ক্যাথেটার বা এই বোন ইমপ্লান্ট, এগুলোর মধ্যে কোনোভাবে আমি একটা ওষুধ ঢুকিয়ে দিতে পারি, যাতে আমাকে আর বাইরে থেকে অ্যান্টিবায়োটিক না নিতে হয়, ওই চারিধারে জীবাণু যদি আসে তাকে মারবে। তো এই কেন্দ্রিক কাজ মূলত। মানে আমার ক্যাথেটার লাগাবার সময় তার আগে হবে কিনা অন্য যেটা বলি, এই যে তোর এই কাজের সময় দেখেছি, শুনেছি তো গল্প তোর, আমি ব্যাঙ্গালোরে তোর ওই ভারী সুন্দর জায়গাটা দেখতেও গেছিলাম। এই যে ছোটদের সঙ্গে তোর এখন বিশ্বভারতীর ছেলে মেয়েরাও কি হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপে, তুই হয়তো জানি না খবর টবর দিস ইত্যাদি, তোদের থেকে যারা ধর 5-6 বছর কি ছোট, কোনো তফাৎ বুঝতে পারছিস? মানে ভাবনা চিন্তা বা ইয়েতে, মানে খুব দ্রুত আসলে পাল্টাচ্ছে তো দেখছি দুনিয়া, না মোটামুটি একই? আমি যদি আপনাকে একটা স্ট্যাটিস্টিক দিই, পরিসংখ্যান হিসেবে
আমি যে ইনস্টিটিউটে কাজ করেছি, সব জায়গায় সেটা সত্যি নয়, কিন্তু আমি যে ইনস্টিটিউটে কাজ করেছি সেই ইনস্টিটিউটে মোটামুটি যদি 300 জন স্টুডেন্ট হয় তাহলে তার 15 থেকে 20 জন বিশ্বভারতী। আচ্ছা, তো এবার আমার সঙ্গে যোগাযোগটা তাদের বেশি, তার কারণ হচ্ছে তারা কোনোভাবে যোগাযোগ সূত্র স্থাপন করে যে তার কেউ আমার বন্ধু ছিল, বা তার দাদা আমার সাথে পড়তো, বা দিদি আমার সাথে পড়তো। তো তাদের সাথে যোগাযোগের মাধ্যমে দেখেছি, বা তারা যখন হয়তো পাওয়ার পরে বা পরীক্ষা দিতে যাবে তার আগে যে কী রকমভাবে প্রস্তুতি নেব। তো আমার একটা জিনিস মনে হয়েছে যে আমরাও সময়ের সাথে দেখেছি যে আমাদের যে প্রস্তুতিটা ছিল, আমার হতে পারে সবার সেটা হয় না, কিন্তু আমার তাও মনে হয় 10-এর মধ্যে 7-এর সেটা হবে বা 6-এর সেটা হবে, যে প্রস্তুতিটা আর একটু ডিফিউজড ছিল, আর একটু ছড়ানো ছিল। এখনকার দেখলে মনে হয় তাদের অনেক বেশি, তারা যদি ইংরেজিতে বলি গোল ওরিয়েন্টেড। তাদের কাছে এই যে কি করতে পারি আর সেটাই করতে গেলে সেটাখানে, বা একটা জায়গায় যদি আমি যেতে চাই সেখানে যেতে গেলে আমার এই 1, 2, 3 এই স্টেপটা তাদের কাছে অনেক বেশি ক্লিয়ার। যেটা সেটা তো বিশ্বভারতীর ক্ষেত্রে বলছিস তো? হ্যাঁ, মানে আমি আমার প্রশ্নের একটা অংশ তাই, কিন্তু আমি বলছি ইন জেনারেল, মানে আমি বলছি ধর ভারতবর্ষই বল, বা তুই তো দুনিয়াও খানিকটা দেখছিস, মানে এই যে সময়ের সঙ্গে মানিয়ে নেবার বা সময়ের মুখোমুখি হবার জন্য যে একটা দ্রুত, মানে টেকনোলজিক্যাল এই বল, বা চারপাশের জগৎ দ্রুত পাল্টাচ্ছে, অর্থনীতি বল, আমি বিন্দুমাত্র বুঝতে পারি না, কিন্তু যে ছেলেমেয়েরা এখন বড় হচ্ছে, মানে তুই যে জায়গায় আছিস সেইখানে পৌঁছতে যাদের ধর আরো 5 বছর লাগবে, তাদের ভাবনা চিন্তার মধ্যেও কি কোনো তফাৎ লক্ষ্য করেছিস বা বুঝতে পেরেছিস? মানে হ্যাঁ আছে, তাদের কাজ যেটা চলছে, ধরুন কাজটার পরিধি যদি 5 বছরের হয়, তাদের চেষ্টা থাকে একটা সেটাকে তাড়াতাড়ি শেষ করার, এবং একটা যে স্টেপিং স্টোন সেইটাই একটা পৌঁছানোর। কারণ আমার মনে হয় সেটা একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট। কারণ এই যে আমার যে কমিউনিটিটা, সেটাই আমি দেখেছি যে ধরুন যে সংখ্যক স্টুডেন্ট পিএইচডি করতে যেত, সেই সংখ্যাটা সময়ের সাথে সাথে বেড়েছে বিভিন্ন কারণে, অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে পিএইচডির ব্যাপারে, আমি খুব স্পেসিফিকভাবে পিএইচডির কথা বলছি, পিএইচডির ব্যাপারে মানুষের সচেতনতা বেড়েছে। ইদানিংকালে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল স্টাডিজ এর পাশাপাশি বেসিক সায়েন্সের যেহেতু অনেক ইনস্টিটিউট খুলছে এবং সেখানে সিটস বাড়ছে, সেইখানে আরেকটা হচ্ছে কি, এই যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় যে এখানে অ্যাডমিশন হচ্ছে, মানে ধরুন আইআইএসসির মতো একটা বড় ইনস্টিটিউটও তারা অ্যাডভার্টাইজ করে, কিন্তু ওই টেলিগ্রাফের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মতো আপনার ইনস্টিটিউট, যারা অত এমিনেন্ট ইনস্টিটিউট, অত বড় প্রতিষ্ঠান, তারাও কিন্তু ওই অ্যাড দেয়, কিন্তু ওই আপনার পেপারে সাদা কালোয় 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ। এবার সেইটার বিষয়ে জানা, সেইটার বিষয়ে পরীক্ষা কি করে তৈরি হওয়া যায়, সেইটার যে চল আগে ছিল, এখন কি হয়েছে মূলত দুটো, একটা হচ্ছে টুইটার, আরেকটা হচ্ছে লিঙ্কডইন। এই দুটো মাধ্যমের দ্বারা কি হচ্ছে, অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী, তারা কবে পরীক্ষা, সেই পরীক্ষায় আগের 10 বছর কি কোয়েশ্চেন এসেছিল, ইন্টারভিউ প্যানেলে কারা থাকেন, সেইটা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারছে এবং ডিসকাস করতে পারছে। সেইখানে গিয়ে তারা খুঁজে বার করছে আইআইএসসিতে অলরেডি এক্সিস্টিং, অলরেডি কেউ পড়ছে, তার সাথে যোগাযোগ করছে। এইটা একটা, আমি বলবো যে গত 10 বছরে ফেসবুকের থেকে টুইটার আর লিঙ্কডইন, এই দুটো। তো আমাকে যখন এখন অনেকে বলে, আমি দেখেছি যে ওভার টাইম ফেসবুকটা তো খুব সুন্দর একটা সামাজিক মাধ্যম, কিন্তু তার সাথে সাথে এই একাডেমিক বা অধ্যয়নগত জিনিসের জন্য এই লিঙ্কডইন আর টুইটারটা খুব সুন্দর, খুব কার্যকরী, কারণ সেইখানে একটা কমিউনিটি মতো তৈরি হয়ে যায়, এবং ওই কমিউনিটির মাধ্যমে তারা কি হচ্ছে, তারা অনেক কিছু জানতে পারছে। তাই তাদের গিয়ে দেখা যে না পরীক্ষাটায় বসে দেখি, না পরীক্ষাটা দিয়ে দেখি, এই আগ্রহটা আস্তে আস্তে বাড়ছে। এবং স্বাভাবিক সেই আগ্রহটা বাড়ার সাথে জানতে না পারলে তো আগ্রহের প্রশ্নই আসতো না। এটা খুব বড় তফাৎ, ঠিক, যেগুলো বুঝি না। তুই যে এই যে থিসিস জমা দিলি আর এই যে বসে বসে শরীরের ওজন বাড়ালি, না আমি বলছি যে এইটা একটা বলতো আমার সিরিয়াসলি, মানে তোকে আলাদা করে দেখে বলছি না, কিন্তু স্বাস্থ্য সম্পর্কে ইন জেনারেল, মানে আমি বলছি যে শরীরের
মানে এই খাওয়া দাওয়ার ইয়ে যা হচ্ছে, এই যে সবার একটা কি বলবো তাড়া লেগেছে, তাড়াতাড়ি করতে হবে, বা আমি বলছি মনোযোগটা যেহেতু ওই সামনে একটা লক্ষ্য, ফলে নিজের শরীর ইত্যাদি, যেটা নিয়ে আমাদের আলাদা করে সেইভাবে কোনোদিন ভাবতে হয়নি, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার অভ্যেস বা ইত্যাদি সবটাই এমন ছিল যে খুব বেশি এরকম মানে কি বলবো হাতের বাইরে চলে যাবার জায়গা ছিল না। কিন্তু এখন অনেক সময় এমন হচ্ছে যে খুব কম বয়সে এমন অসুখ হচ্ছে যেটা আমরা ভাবিনি। একদম, আপনি যদি শোনেন, সেটাও কি বলছি যে একটু জেনারেল, মানে অনেকের হচ্ছে। এই রিসেন্টলি কয়েকদিন আগে 26 বছর বয়সী দুজন একদম মানে আমরা বলি না পেটানো চেহারা, সেই পেটানো চেহারার দুটি ডাক্তার, তারা জিমে যায়, খাওয়া দাওয়াও দেখে মনে হয় পরিমিত, দুজন হার্ট অ্যাটাক হয়ে তাদের মৃত্যু হয়েছে। তো এবার 26 বছরের দুজন ডাক্তারের হার্ট অ্যাটাক হওয়াটা একটা অ্যালার্ম, যেটা মানে আমি খুব ফিট লোক নই সেটা বলার জন্য, কিন্তু এইটুকু মানে আমার যেমন সত্যি কথা বলতে আমার ব্লাড প্রেশার রয়েছে, আমি ব্লাড প্রেশারের ওষুধ নিই। তো এবার প্রথম যেটা হচ্ছে যে কোভিডের পর থেকে মানুষের শরীরের বা শারীরবৃত্তীয় ডাইনামিক্সটা খুব বদলে গেছে। কারণ কোভিডটা কি হয়, কোনো অসুখ হলে তার পরের 10 বছর তার এফেক্ট বোঝার জন্য 10টা বছরের রিসার্চ লাগে, সেইটা আমাদের হাতে নেই। এবং বলে না পোস্ট কোভিড এফেক্ট, পোস্ট কোভিড এফেক্টে লাংসে কি হয়েছে, সেই লাংসের চাপ হার্টে পড়ছে কিনা পুরোটা বোঝা নেই বলে, আমাদের বোঝা যাচ্ছে না বলে আমাদের এবারে কোভিডের একদম, তাই কোভিডের পরবর্তীকালে আমাদের শরীর নিয়ে একটু সচেতন হতে হবে, আমাকে নিজেকেও। এবং যেটা হচ্ছে কাজের জন্য, কাজের ক্ষেত্রে আসলে কাজটা একটা এমন জায়গা, যদি আমি কাজে মজা পাই তাহলে সেটা একটা দারুণ জায়গা, কিন্তু যদি আমি কাজটার জায়গাটায় সেই মজাটা আমি পাচ্ছি না, যেই মজায় আমি কাজটাও খেলার ছলে করব, তাহলে আমাকে একটু সময় বার করে একটা কিছু করতে হবে যেটা আমাকে আনন্দ দেয়। এবার আমার ক্ষেত্রে আমি একটা সময়, এখন একেবারেই না, ফুটবল খেলতাম খুব, মানে আমার একটা ন্যাক ছিল হচ্ছে ধরুন খুব বাজনাটা, গানের থেকে বেশি বাজনাটা, সেই বাজনার একটা আমাদের দল ছিল, সেইটাও করেছি এককালে খুব, ওখানেও ব্যাঙ্গালোরেও। তো সেইটা একটা করতে হবে, কি হয় আমাদের সাইকোসোম্যাটিক বলে, যে আমাদের মনে যা হচ্ছে সেটা খুব সহজে আমাদের শরীরেও সঞ্চালন হতে পারে। এবং তার সাথে সাথে আমার আরেকটা যেটা মানে আমি খুব ফিট লোক নই এটা বলার জন্য, কিন্তু আমি দেখেছি নিজে যে আমরা যদি একটু ব্রিদিং এক্সারসাইজেস করি, ব্রিদিং এক্সারসাইজ 5 মিনিট খুব ভালো। এই ব্রিদিং এক্সারসাইজের আর কোনো এই মানে আপনি এক নাক দিয়ে নিয়ে ওই নাক দিয়ে না, যে কোনো একটাই হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজ খুব বিজ্ঞানসম্মতভাবে আপনার রক্ত সঞ্চালন ঠিক করে। রক্ত সঞ্চালন যদি ঠিক থাকে শরীর ঠিক থাকবেই। তো সেইটা একটা আমি অনেককে বলি, আমি নিজেতে সবসময় করি তা না, কিন্তু যদি অসুবিধা হচ্ছে, ঘুম আসছে না, উচাটন লাগছে, বা একটা মানুষের এখন হয়েছে কি অ্যাংজাইটি, এবং অ্যাংজাইটির ব্যাপারে মানুষ কথা বলছে যে আমার উচাটন লাগছে, আমার চিন্তা হচ্ছে, তো সেটা হলে ব্রিদিং হলে কি হচ্ছে, আপনি একটা জোর করে বোঝা যায় রাগ হলে একটা শরীরে যেটা হয়, যদি তুই মানে খেয়াল করিস তাহলে ওইটাই হয়। কয়েকটা জিনিস, এবং খাওয়া দাওয়াটা সত্যি কথা বলতে আমাদের এখন কি হয়েছে, সংক্ষিপ্ত সময়ের জন্য খাওয়া দাওয়াটাও আর কি চটজলদি খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই বাড়ির বাইরে থাকলে খাওয়া দাওয়াটায়, আর আমি একটু ভোজন রসিক বলে আমার সেটা একটা, তোর ভুঁড়ি নিয়ে আলাদা করে কিছু বলিনি না। চল দেখবি, দেখ এই যে ধরে যখন খুশি সরস্বতী পুজোর সময় এখন বৃষ্টি আর ইত্যাদি, যাই হোক আজকের মতো এই থাক, বৃষ্টি নামছে।